প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর ইস্যুতে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যার সাথে নিয়মিত কথা হতো মোজাফফরের। বিশেষজ্ঞরা বলছেন, মোজাফফরকে যারা গোপনে আশ্রয় দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ঘিরে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে সেনা হেফাজতে রিমান্ডে রয়েছেন জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। রিমান্ডে ডিম থেরাপি খেয়ে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছেন সে। অভিযোগ উঠেছে এবার নাকি তারেক রহমানকে শেষ করতে দেশে এসেছিলেন সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে এই ঘাতক বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত কিলিং মিশনের অন্ধপ্রান্ত। শহীদ জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন যেন সিনেমাকেও হার মানিয়েছেন। তার পলাতক জীবন নিয়ে যেন নতুন একটি থ্রিলার সিনেমা বানানো যাবে। পলাতক হিসেবে কলকাতায় ছিলেন ১৭ বছর, আবার দেশে ফিরে এসেও ২৮ বছর আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে লুকিয়েছিলেন ছদ্মবেশে। তবে শেষ রক্ষা আর হয়নি শহীদ জিয়ার খুনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মেজর মোজাফফর হোসেন কত বড় একজন কালপিরিট তা দেশের মানুষ কখনো কল্পনাও করেনি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত, যার উপর সবচেয়ে বেশি ভরসা রাখত, সেই মেজর মোজাফফর হোসেনই চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থেকে মৃত্যুদণ্ড পলাতক আসামি মেজর মোজাফফর হোসেন ইতিমধ্যে আইনের জালে ধরা পড়েছেন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তার সাথে আর কারা কারা জড়িত ছিল, কাদের আদেশে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন মেজর মোজাফফর হোসেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই মেজর মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর কোথায় ছিল, কাদের সহযোগিতায় আত্মগোপনে ছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে অবস্থা করেছে ঠিক তেমনই অবস্থা করতে চেয়েছিল বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্ষমতার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও মৃত্যুর কালো ছায়া যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে এদেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্ব। আমার দেশে ফিরে আসার ব্যাপারটি একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই একটিমাত্র ঐতিহাসিক বাক্য একসময় দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে মৃত্যুসজ্জায় দেখতে লন্ডনী প্রবাস ছেড়ে তিনি দেশে ফিরছিলেন না, তখন চারদিকে উঠেছিল তীব্র সমালোচনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়েছিল এক অমোঘ বাস্তব সত্য। তার মনের ভেতরে ছিল এক চরম ভয় ও শঙ্কা, তাকে দেশে পা রাখা মাত্রই চিরতরে শেষ করে দেওয়া হতে পারে। আজ ২০২৬ সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে বীরের বেশে ফিরেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কোটি কোটি জনতার মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, সে মৃত্যুর শঙ্কা কি আদৌ কেটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার ঘনঘটায়। অতি সম্প্রতি জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে খুন করা হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাতযাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর কর্নেল অলি আহমেদের এই বিস্ফোরক এবং হাড় হিম করা সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনা। গ্রেফতার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর হওয়া সেই
বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু কেন দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই ২০২৬ সালে কেনই ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই বা ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে, তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ ৪.৫ দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ ২০২৬ সালের মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্ধর্ষ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর কিলিং মিশনে দেশে ফিরেছিল এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন। অর্থাৎ ভেতরে মোজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে, আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আরোহণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতের বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব দহরম মহরম সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাই পথের কাঁটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়েই তারা খুন করিয়েছিল জিয়াউর রহমানকে। তবে ঘাতক চক্র ভুলে গিয়েছিল বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা তৎপর, ঠিক তেমনি কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআইও পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে বা যারাই শেষ করে দিয়েছেন তারা কেউই দূরের নয়, সবাই তার আপনজন, সবাইকে তিনি বিশ্বাস করেছিল, সবার উপর তার ভরসা ছিল। যে কারণে ঢাকা ছেড়ে চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করেছিল এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু তার সাথে এই মেজর মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকা পলাতক মৃত্যুদণ্ড আসামি, তিনি ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যে কারণে কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দীর্ঘ ৪৫ বছর পরে শেষমেশ তাকে আইনের জালে ধরা পড়তে হয়েছে এবং বাংলাদেশের জনগণের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর পরে ক্ষমতায় বসে ক্ষমতার মাত্র ৪ মাসের মধ্যেই তিনি বুঝিয়ে দিলেন বাপ কা বেটা। জিয়ার সন্তান জিয়ার মতোই হয়েছে এবং তিনি ৪৫ বছর ধরে পালিয়ে থাকা, গোপনে থাকা, আত্মগোপনে থাকা সেই আসামিকে তিনি খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। এবং আমরা সকলেই আশাবাদী এই ঘটনায় যারাই জড়িত আছেন, যাদের ইন্ধনে, যাদের পরামর্শে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং যাদের সহযোগিতায়
দীর্ঘ ৪৫ বছর এই মেজর মোজাফফর হোসেন আত্মগোপনে ছিল এবং চট্টগ্রাম সার্কিট হাউসে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার পরই তারা কিভাবে ভারতে পালিয়ে গিয়েছিল এবং সেখানে তারা আশ্রয় নিয়েছিল এ বিষয়ে চাঞ্চল্যকর রহস্যময় তথ্য ইতিমধ্যেই বের হয়েছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন ইতিমধ্যে মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছেন যে এই মেজর মোজাফফর হোসেনের সাথে আর কারা কারা জড়িত ছিল, কাদের সহযোগিতায় কাদের ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমরা সকলেই আশাবাদী অল্প সময়ের মধ্যে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে দেশের জনগণের সামনে, বাংলাদেশের সামনে, পুরো বিশ্বের সামনে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে আইনের আওতায় এনে দিবালকে প্রকাশ্যে যাতে করে শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে করে আর কেউই কোনো দিন এ ধরনের অন্যায়, এ ধরনের দুর্নীতি, এ ধরনের অন্যায় অপকর্মের কাজের সাথে ক্ষমতার মসনদ দখল করে তারা ক্ষমতার অপব্যবহার করতে না পারে। তারা যেন এটা জানে, এটা ভাবে যে বাংলাদেশে থেকে, বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পরে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের যারা দেশের কাণ্ডারি, দেশের মানুষের কাণ্ডারি, তাদের সাথে যারা দুর্নীতি করবে তাদের বিচার আজ অথবা কাল বাংলার জমিনই হবে। সুতরাং মেজর মোজাফফর হোসেন ইতিমধ্যে রিমান্ডে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য দিয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবস্থা হয়েছিল, তাকে যেইভাবে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছিল, ঠিক সেই একই প্ল্যান নিয়ে আবারও সেই মিশন নিয়ে মাঠে নেমেছিল এই মেজর মোজাফফর হোসেন এবং তার পিছনে যারা কলকাঠি নেড়েছে, তার পিছনে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে ভারতের, এবং ভারতের পক্ষ থেকেই এই মেজর মোজাফফর হোসেনকে বাংলাদেশে পাঠানো হয়েছে যাতে করে বর্তমান সরকার তারেক রহমানকেও শেষ করে আবারও সেই দোসররা তারা ক্ষমতায় বসতে পারে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।